আসসালামু আলাইকুম। কৃষির সাথে উইথ এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা কথা বলবো ভুট্টা চাষ বিষয়ে। ভুট্টা বর্তমানে আমাদের দেশে প্রায় সারা বছরই চাষাবাদ করা হয়ে থাকে। তবে রবি, খরিফ, গ্রীষ্মকালীন মৌসুম অনুযায়ী আপনাদের যখন চাষাবাদ করবেন অবশ্যই জাত ভেদে চাষাবাদ করবেন এবং ছিটিয়ে বোনার থেকে আমরা যদি সারি বেঁধে চাষাবাদ করি সেটা হবে আরো খুব সুন্দর এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ। এবং ভুট্টার জমিতে যখন আমরা চাষাবাদ করব অবশ্যই আমরা তার খাদ্যের পরিমাণটা ঠিক রাখবো, সেই সাথে জৈব পদার্থটা ঠিক রাখবো, কারণ ভুট্টা কিন্তু অধিক পরিমাণে খাবার গ্রহণ করে। আমরা যদি সারিতে চাষাবাদ করি এবং ছিটিয়ে চাষাবাদ করি, আমরা কিভাবে কতটুকু ভুট্টা বীজ এখানে লাগবে তা হচ্ছে সারিতে যদি আমরা চাষাবাদ করি বিঘা প্রতি 3 থেকে 4 কেজি, আর যদি ছিটিয়ে চাষাবাদ করা হয় বিঘা প্রতি 4 থেকে 5 কেজি। আমরা যদি সারিতে ভুট্টা বীজ বপন করি তাহলে বীজ থেকে যখন চারা গজাবে তখন অবশ্যই সুস্থ সবল চারাগুলো রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে। যদি আমরা ছিটিয়ে বুনে থাকি সেক্ষেত্রে আমরা বিঘা প্রতি 800 থেকে 850 চারা 10 থেকে 15 দিন পর রাখবো এবং বাকি চারাগুলো নিড়ানি দিয়ে উঠে ফেলানোর চেষ্টা করব। বীজ বপনের আগে অবশ্যই কার্বন ডাজিম বা ম্যানকোজেব জাতীয় যে কোনো ঔষধ 2 গ্রাম ভালো করে মিশিয়ে তারপরে বীজ বপন করতে হবে। ভুট্টা চাষে বিভিন্ন প্রকার সারের পরিমাণ, এক্ষেত্রে বিঘা প্রতি জিঙ্ক সালফেট দিতে হবে 20 থেকে 25 কেজি। 6 থেকে 7 কুইন্টাল গোবর সার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে। গোবর সারের পরিবর্তে আপনারা চাইলে এখন বা বিভিন্ন ধরনের কেঁচো সার, জৈব সার পাওয়া যায়, এটি যদি দিতে পারেন তাহলে আরো বেশি ভালো। তবে বর্ষায় শেষ চাষের 10 থেকে 15 দিন আগে জমিতে যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু এটা আরো বেশ কার্যকর হয়ে দাঁড়াবে। ইউরিয়া দিতে হবে 40 থেকে 45 কেজি, পটাশ 15 থেকে 20 কেজি, 55 থেকে 60 কেজি শিশু অফ। ইউরিয়া সারের 5 ভাগে প্রয়োগ করলে বেশি ফলন পাওয়া যায়, পাশাপাশি সারের ব্যবহার ক্ষমতাও বৃদ্ধি পাবে। ইউরিয়াকে আমরা বিভিন্নভাবে দিতে পারি, যেমন মূল সার শেষ চাষের সময় 10 থেকে 12 কেজি, চারা থেকে পাতা যখন 6 পাতায় বা 10 পাতায় আসবে তখন দেব 10 কেজি, 8 পাতায় বা 10 পাতায় যদি আসে আমরা 10 থেকে 12 কেজি দিতে পারি। পুরুষ ফুল আসার সময় 8 কেজি, গাছের মাথার যখন ঝালর ফুলটা থাকবে। বীজ পরিপুষ্ট হবার সময় 2 থেকে 3 কেজি প্রয়োগ করতে হবে। তবে সার প্রয়োগ সর্বদা মাটি পরীক্ষা করার পর সুপারিশ অনুযায়ী সার প্রয়োগ করা উচিত। আমরা যদি ফরিদপুর অঞ্চলেই ধরি, ফরিদপুর শহরেই আমরা পাবো মৃত্তিকা গবেষণা। সেখানে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে মানে আমাদের যে ক্ষেত আছে, হোক ভুট্টা, হোক সরিষা, হোক আলু, মানে যে কোনো ফসলের জন্য আমরা সার প্রয়োগ করতে পারি। আমরা যদি একটু কষ্ট করে মাটিটা পরীক্ষা করাই নিতে পারি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের জমিতে কি হবে, সুষম মাত্রা সার ব্যবহার করা হবে এবং সারের অধিক খরচটাও কমে যাবে। দর্শক, আমি এখন যে ভুট্টার ক্ষেতে আছি এই ভুট্টার ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু খুব সুন্দর হয়েছে গাছগুলো এবং এতে কোনো রোগবালাই নেই। কিন্তু তারপরেও যদি কোনো রোগবালাই দেখা যায় তখন আমরা কি করব? ভুট্টা ক্ষেতে যদিও রোগ অথবা পোকামাকড় কম হয়, কিন্তু তারপরেও যদি বিভিন্ন রোগ দেখা যায়, যেমন ভুট্টার বীজ পচা রোগ ও চারা মরা রোগ, পাতা ঝলসানো রোগ, কাণ্ড পচা রোগ, মোচা ও দানা পচা রোগ, এই রোগগুলো সাধারণত বিভিন্ন ধরনের বীজ ও মাটিবাহিত ছত্রাকের কারণে হয়ে থাকে। তাই আমাদের যা করতে হবে, বীজ বপনের সময় মাটিতে রস বেশি এবং তাপমাত্রা কম থাকলে বীজ পচা ও মরা রোগ দেখা যায়। আমরা খেয়াল রাখবো মাটিতে যেন বীজ যখন বপন করব রস বা তাপমাত্রা কম না থাকে। এছাড়াও আছে পাতা ঝলসানো রোগে আক্রান্ত গাছের নিচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্ণ দাগ দেখা যায়। পরে কি করে, পরে সেই গাছের উপরের অংশ আস্তে আস্তে ছড়িয়ে পড়ে এবং রোগের আক্রমণ বেশি হলে পাতা আগাম শুকিয়ে যায়। পাতার উপরের অংশটা মানে ফল হওয়ার আগেই এটা শুকিয়ে যায়। কি এই এই রোগগুলো যদি আমরা দমন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
এই রোগগুলো থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? আমাদের প্রতিরোধী জাত জাত নির্বাচন করতে হবে।